আধুনিক মহানগরী কলকাতা। নতুন কত কিছুই এখানে দেখার। তবে সেই নতুনের ভিড়ে যে মানুষগুলোর হাত ধরে আধুনিকতা এসেছিল একদিন, তাদের সেই বাড়িগুলোর এখন ঠিক কী অবস্থা সেটা জানতে ইচ্ছা করে আপনাদের? সহমরণ প্রথা তৎকালীন সমাজের এক অমানবিক ভয়াবহতা। মৃত স্বামীর জ্বলন্ত চিতায় সতী নামের জয়ধ্বনি দিয়ে অসহায় বিধবার জীবন্ত দেহ পরম উৎসাহে দাহ করা হতো। এই নিষ্ঠুর প্রথা থেকে নারী জাতিকে যিনি নতুন জীবন দান করে নবযুগের সূচনা করেছিলেন, তিনিই সেই মহান প্রাণ রাজা রামমোহন রায়। আর তাঁর এই প্রয়াসকে আইনসিদ্ধ করেছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং। আমরা দাঁড়িয়ে 85 রাজা রামমোহন রায় সরণিতে, তার বসত বাড়িতে। আজকে আমরা চলে এসেছি রাজা রামমোহন রায়ের বাড়িতে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক রাজা রামমোহন রায়ের বাড়ির বিভিন্ন অংশ। মধ্যযুগীয় অন্ধকারাচ্ছন্ন ভারতবর্ষে নবজাগরণের অগ্রদূত রাজা রামমোহন রায়ের এই বসতবাড়িটি আমার কাছে কলকাতার অন্যতম দর্শনীয় স্থান বলে মনে হয়েছে। বর্তমানে বাড়িটি রাজা রামমোহন রায় মেমোরিয়াল মিউজিয়াম। বাড়ি সংলগ্ন রামমোহন রায় কলেজের বিজ্ঞান বিভাগ। বাড়ি, কলেজ ও পুকুর মিলিয়ে প্রায় 76 কাঠা জমি। বাড়িটির অতীত কাঠামোকে হুবহু এক রেখে সংস্কার করা হয়েছে মিউজিয়াম রূপে। 1815 খ্রিস্টাব্দে বাড়িটি রাজা রামমোহন রায় ফ্রান্সিস মেম্বার্সের থেকে 13,000 টাকায় কিনেছিলেন। এখন আমরা যে সিঁড়িটি দেখতে পাচ্ছি সেটিই ছিল 1815 সালের কাঠের সিঁড়ি। মাত্র 10 টাকা প্রবেশ মূল্য দিয়েই আপনারা এই সুন্দর মিউজিয়ামটি অনায়াসে ঘুরে দেখতে পারেন। দোতলার ঘরগুলো সাজানো হয়েছে রামমোহন রায়ের জীবনের সাথে জড়িত নানান ঘটনাবলী দিয়ে, যেমন সতীদাহ হোক বা বিদেশ যাত্রা বা বিদেশের দিনগুলো কেমন ছিল। বসার ঘরের মতো এই ঘরটিকে সাজানো হয়েছে তার ব্যবহৃত জিনিস দিয়ে, যেগুলো আনা হয়েছে সুদূর ব্রিস্টলের মেরি কার্পেন্টারের বাড়ি থেকে। দোতলায় বাড়ির পিছনের অংশে আমরা। বাড়ির পিছনে রয়েছে বাগান, পুকুর, একসময় ছিল পুকুরে যাওয়ার গেট। বাগানে ছিল একটি দোলনা, যে দোলনার কথা আমরা বিভিন্ন লেখায় পড়েছি। রামমোহন রায় মেমোরিয়াল মিউজিয়ামটি নিয়ে বিস্তারিত ভিডিও পাবেন আমারই চ্যানেলে। ওপরের আই বাটনে সেই ভিডিও লিংক দেওয়া রইল। বাড়ির পিছনে আছে মেয়েদের জন্য ভোকেশনাল ট্রেনিং সেন্টার অপরাজিতা। আমরা পৌঁছে গেছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের এই বসত বাড়িতেই। যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ও দুর্গা সুন্দরী দেবীর তৃতীয় পুত্র বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হয়েছিল 1838 সালের 26শে জুন নৈহাটির কাঁঠালপাড়ার এই বাড়িতেই। শুধু তাই নয়, তাঁর দুই দাদা শ্যামাচরণ চট্টোপাধ্যায় ও সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মও এই ভিটাতেই। সাহিত্য সম্রাটের শৈশব, কৈশোর ও সাহিত্যিক জীবনের তাঁর লেখালেখির নানান মুহূর্ত
জড়িয়ে আছে বাড়িটির প্রতিটি কোনায় কোনায়। মেদিনীপুরেই প্রাথমিক শিক্ষার পর হুগলি মহসিন কলেজ, তারপর প্রেসিডেন্সি কলেজ থেকে গ্র্যাজুয়েশন ও কলকাতা বিশ্ববিদ্যালয়। তিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম গ্র্যাজুয়েট। এইখানে বর্তমানে বিভিন্ন রকম অনুষ্ঠান হয়ে থাকে, নানান রকম আলোচনা সভা হোক বা সাংস্কৃতিক অনুষ্ঠান। বাড়ির পিছনে রেল লাইন লাগোয়া এই অংশটি, আর এখানেই আছে সাহিত্য সম্রাটের জন্মস্থল আঁতুড়ঘর। এই অংশেই জন্ম হয়েছিল বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের। সেই আঁতুড়ঘরটিকে মন্দিরের মতো করে সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। বাড়ির পিছনের এই অংশটিকে অন্দরমহল বলতে পারেন। এই বাড়ির বৈঠকখানাতেই বসতো সাহিত্যের আড্ডা। সেখানে যোগ দিতেন বহু গুণী মানুষ। বিস্তারিতভাবে বঙ্কিম ভবনটিকে ঘুরে দেখতে পারেন সম্পূর্ণ ভিডিওটি, যে ভিডিওর লিংক রইল ওপরের আই বাটনে। এই অন্দরমহলেরই দোতলায় আছে সাহিত্য সম্রাটের শয়নকক্ষ। সেখানে আছে তার ব্যবহৃত খাট, আসবাবপত্র, দেওয়ালঘড়ি। সংগ্রহশালাটি 5 টাকা টিকিটের বিনিময়ে আপনারা ঘুরে দেখতে পারেন। সোম থেকে শুক্রবার সকাল 11টা থেকে 5টা অবধি খোলা পাবেন এই সংগ্রহশালা। বাড়ির ঠিক উল্টো দিকেই বৈঠকখানাটি ছিল, যেটি এখন সংগ্রহশালা। আছে একটি শিব মন্দির। এই বৈঠকখানায় একসময় বসতো বঙ্গদর্শনের মজলিস। গিরিশ পার্ক মেট্রো স্টেশন থেকে বেরিয়ে আমরা উঠে পড়েছি কলকাতার ঐতিহ্যবাহী টানা রিক্সায়। আর এই টানা রিক্সা করে যেতে যেতে কলকাতা দেখতে দেখতে আমরা এখন চলেছি জোড়াসাঁকো ঠাকুরবাড়ির উদ্দেশ্যে। পৌঁছে গেছি আমরা জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে। উত্তর কলকাতার চিতপুর রোড ও বিবেকানন্দ রোডের সংযোগস্থলে 6-4 দ্বারকানাথ ঠাকুর লেনে এই বাড়িটি অবস্থিত। এটি বর্তমানে রবীন্দ্রভারতী মিউজিয়াম। সোমবার বাদ দিয়ে সপ্তাহে প্রতিদিনই খোলা থাকে সকাল 10টা 30 থেকে বিকেল 4টে 30 অবধি এই মিউজিয়ামটি। টিকিটের মূল্য 20 টাকা, আর ছাত্রছাত্রীদের জন্য 10 টাকা। আর ক্যামেরা থাকলে অর্থাৎ ছবি তুলতে চাইলে অতিরিক্ত 50 টাকা দিতে হবে। যদিও বেশিরভাগ জায়গাতেই ছবি তোলার অনুমতি নেই। একটি বাড়ি, একটি গোটা পরিবার, গোটা জাতির নবজাগরণের প্রাণকেন্দ্র হয়ে দাঁড়িয়েছিল সেদিন, যেখানে ঠাকুর পরিবারের অন্দরমহলও সমান কৃতিত্বের ভাগীদার। এই সেই শত চর্চিত ঠাকুর দালান। কত আন্দোলন অনুষ্ঠানের সাক্ষী এই ঠাকুরবাড়ির ঠাকুর দালান। জোড়াসাঁকো ঠাকুরবাড়িকে নিয়ে করা সম্পূর্ণ ভিডিওর লিংক রইল ওপরের আই বাটনে। দোতলার অসংখ্য ঘরগুলি বর্তমানে মিউজিয়াম। আছে বিভিন্ন গ্যালারি, ব্যবহৃত ঠাকুরবাড়ির বিভিন্ন জিনিসপত্র, মূল্যবান ছবি, বংশপঞ্জি। 1784 সালে নীলমণি ঠাকুর তৎকালীন চিতপুর অঞ্চলে পত্তন করেছিলেন ঠাকুরবাড়ির ভিত। বর্তমানে এটি রবীন্দ্রভারতী মিউজিয়াম, রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়।
আজীবন নারী শিক্ষা নারী প্রগতির জন্য সোচ্চার হয়েছিলেন যে মহান প্রাণ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, আজ যাব তাঁরই বসতবাড়িতে। উত্তর কলকাতার বাদুরবাগানে ৩৬ নং বিদ্যাসাগর স্ট্রিটে তার এই বসতবাড়িটি। বাবার সাথে সেই ছোটবেলায় কলকাতায় আসার পর থেকে জীবনের বিভিন্ন সময়ে কলকাতার বিভিন্ন অঞ্চলে বসবাস করেছিলেন তিনি। 1876 সালে এই বাড়িটি তিনি তৈরি করেছিলেন এবং জীবনের শেষ কিছু বছর এখানেই বসবাস করেছিলেন তিনি। তার সংগ্রহ ছিল অসংখ্য বিভিন্ন ভাষার পুস্তক, যেগুলি যথাযথ সংরক্ষণ করাও ছিল এই বাড়িটি তৈরির অন্যতম কারণ। বর্তমানে এই বাড়িটি হতে চলেছে মিউজিয়াম। জন্ম হয়েছিল তার মেদিনীপুরের বীরসিংহ গ্রামে, যেখানে আছে ঈশ্বরচন্দ্র স্মৃতি মন্দির। এটি ছিল কলকাতার বসতবাড়ি। বিধবা বিবাহ আইন পাশ, নারী শিক্ষা, নারী প্রগতি, নারী স্বাধীনতা সবকিছুই বিদ্যাসাগর মহাশয়ের অবদান। তাকে দেখার সুযোগ তো হয়নি, তবে কলকাতায় তার এই বাড়িটি অন্তত আমার কাছে অন্যতম দর্শনীয় স্থান। এই বাড়ি নিয়ে করা বিস্তারিত ভিডিও আমার চ্যানেলের ওপরে আই বাটনে সেই ভিডিওর লিংক দেওয়া রইল। 105 বিবেকানন্দ রোড, মানিকতলা, কলকাতা 6। এই হলো সিমলা হাউস, স্বামী বিবেকানন্দের পৈতৃক ভিটে। এই বাড়িতেই জন্ম হয়েছিল তার, যেটি বর্তমানে রামকৃষ্ণ মিশনের তত্ত্বাবধানে। সোমবার বাদে রোজ খোলা পাবেন সকাল 11টা থেকে 12টা, দুপুর 2টো থেকে 5টা। প্রবেশ মূল্য 30 টাকা। রবীন্দ্র সদন থেকে পথেই পৌঁছে গেলাম এলগিন রোডের নেতাজি ভবনে। নেতাজি সুভাষচন্দ্র বোস, যে নামটা শুনলেই শ্রদ্ধায় মাথা নত হয়, জাতীয়তাবোধে প্রাণ উদ্বুদ্ধ হয়। আজ আমরা স্বাধীন, কিন্তু পরাধীনতার গ্লানিকে সহ্য করে দিনের পর দিন যাদের রক্ত ঝরানো আত্মত্যাগে স্বাধীনতা এসেছিল, তাদের কি ভোলা যায়? দেশকে স্বাধীন করার স্বপ্ন নিয়ে, মনে অজস্র পরিকল্পনা নিয়ে রাতের অন্ধকারে সেদিন নিজের বাড়ি নিজের দেশ ছেড়ে চরম অনিশ্চয়তায় পা দিতেও পিছপা হননি নেতাজি সুভাষচন্দ্র বোস। সেই বাড়ি সেই গাড়ি আজও সেই স্মৃতি বহন করে চলেছে কলকাতার এলগিন রোডের নেতাজি ভবনে। সপ্তাহের প্রতিদিন সকাল 11টা থেকে বিকেল 4:30 অবধি খোলা থাকে এই নেতাজি ভবন। শুধু সোমবার দিন বন্ধ থাকে। প্রবেশ মূল্য 10 টাকা। 3 তলা এই বাড়িটি বর্তমানে নেতাজি রিসার্চ ব্যুরোর তত্ত্বাবধানে একটি মিউজিয়াম। আছে নেতাজি সম্পর্কিত বিভিন্ন ঘটনাবলী সুন্দরভাবে পরিবেশন করা। এই বাড়ির সব থেকে আকর্ষণীয় দেখার জিনিস হলো নেতাজির সেই সিডান গাড়িটি, যেটি 1937 সাল থেকে নিশ্চুপ সাক্ষী হয়ে রয়েছে তার এলগিন রোডের বাড়িতে। নেতাজি ভবন সম্পর্কেও বিস্তারিত ভিডিও পাবেন চ্যানেলে, উপরে সেই ভিডিও লিংক দেওয়া রইল। এখন আমরা হাওড়া জেলার সামতাবেড়ে রূপনারায়ণের ধারে কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বাড়িতে, যাকে শরৎচন্দ্র কুঠি বা শরৎ স্মৃতি মন্দিরও বলা হয়ে থাকে। বার্মি স্টাইলে বারান্দা ঘেরা দোতলা মাটির বাড়িতে তার ব্যবহৃত জিনিস দিয়ে বাড়িটিকে সংগ্রহশালা আকারে সাজিয়ে রাখা আছে। দেবদাস, বৈকুণ্ঠের উইল, মহেশ, দেনা পাওনা, দত্তা, নিষ্কৃতির মতো লেখার সৃষ্টি কিন্তু এই বাড়িতেই। নদীর দিকে মুখ করে তার লেখার ঘর, শোবার ঘর, বসার ঘর, যে বসার ঘরে একসময় এসেছিলেন নেতাজি থেকে দেশবন্ধু স্বয়ং। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করতে ভুলবেন না কিন্তু,
আর শেয়ার করে এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন সকলকে। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য।